أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন সংশোধন হয় একবার 2020 সালে। যখন 2020 সালে সংশোধন হয় তখন ছিল 26 নং আইন। ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম বা পরিচিতি এবং কার্যকারিতার তারিখ। ধারা 2 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 4 অ্যালকালয়েড, ধারা 5 অ্যালকোহল, ধারা 24 বিয়ার, ধারা 25 ব্রিওয়ারি, ধারা 29 মাদকদ্রব্য, ধারা 31 মাদকাসক্ত। ধারা 30 এবং ধারা 31 এই দুইটা ধারা গুরুত্বপূর্ণ। ধারা 9 অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। ধারা 10 অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। ধারা 10। আর ধারা 9 অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন ইত্যাদি বিধিনিষেধ বা নিষেধ। ধারা 11 অ্যালকোহল পান ইত্যাদির ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 11 গুরুত্বপূর্ণ। প্রশ্ন হতে পারে কোন কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারেন অথবা কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারেন না। অথবা প্রশ্ন আসতে পারে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে মদ পান বা অ্যালকোহল পানের ক্ষেত্রে মাদকদ্রব্য আইন প্রযোজ্য হবে না। ধারা 11। ধারা 12 মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র কে দিতে পারেন? চিকিৎসক দিতে পারেন, না ব্যবসায়ী দিতে পারেন, না সমাজকর্মী দিতে পারেন, না সরকারি কোনো কর্মচারী দিতে পারেন। অথবা মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র কোন চিকিৎসক দিতে পারেন? এমবিবিএস ডাক্তার অথবা সহযোগী অধ্যাপক অথবা সার্জন অথবা সার্জন ও সহযোগী অধ্যাপক। তখন সার্জন ও সহযোগী অধ্যাপক, সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপক, সর্বনিম্ন সহযোগী অধ্যাপক মাদকদ্রব্যের ওষুধ হিসেবে ব্যবস্থাপত্র দিতে পারেন। আর এই ব্যবস্থাপত্র ব্যবহার করে বা ব্যবস্থাপত্রের মাধ্যমে সর্বোচ্চ কতবার মাদকদ্রব্য ক্রয় করা যাবে? একবার, দুইবার, তিনবার, চারবার? একবার। একবারের বেশি মাদকদ্রব্য ক্রয় করা যাবে না। ধারা 12। ধারা 13 লাইসেন্স, পারমিট বা পাস কে প্রদান করতে পারেন, কতদিনের জন্য প্রদান করতে পারেন? এখানে মহাপরিচালক পারেন অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোন অফিসার লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করতে পারেন। আর যে বছর প্রদান করা হবে সে অর্থ বছরের জন্য তা প্রযোজ্য হবে। ধারা 13। ধারা 14 কাকে প্রদান করা যাবে না? মাদকদ্রব্য সংক্রান্ত যদি কোনো ব্যক্তি অপরাধে দণ্ডিত হয় 3 মাস কারাদণ্ড অথবা 500 টাকা অর্থদণ্ড। তাহলে এই 3 মাস কারাদণ্ড ভোগের পর এবং 500 টাকা অর্থদণ্ড আদায় হওয়ার পর যদি 5 বছর অতিক্রান্ত না হয় তাহলে তাকে প্রদান করা যাবে না। তারপরে বলা আছে যে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে তাকে প্রদান করা যাবে না। আর একটা বিষয় বলা আছে যদি কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাশের শর্ত যদি লঙ্ঘন করেন বা ভঙ্গ করেন তাহলে লাইসেন্স, পারমিট বাতিল হয়ে যায়। ধারা 14। ধারা 16 লাইসেন্স বাতিল। ধারা 17 লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ। ধারা 18 অন্যান্য লাইসেন্স প্রদানে বিধিনিষেধ। ধারা 19 দোকান বা পানশালা বন্ধ করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার তার এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যদি মনে করেন মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করা প্রয়োজন তাহলে লিখিতভাবে
এরূপ মাদকদ্রব্যের দোকান বা পানশালা 30 দিনের জন্য বন্ধ করতে পারেন। দিয়ে বলা হয়েছে বিশেষ জরুরি অবস্থায় মহাপরিচালকের পূর্ব অনুমোদন ক্রমে আরো 30 দিন সময় পর্যন্ত বর্ধিত করা যায়। তৃতীয়তে বলা হয়েছে উপধারা 1 ও 2 অনুসারে যদি দোকান বন্ধ করা হয় তাহলে লিখিতভাবে একটি মেসেজ মহাপরিচালক বরাবর দিতে হবে তার অবগতির জন্য। ধারা 19। ধারা 20-এ বলা হয়েছে প্রবেশ ও পরিদর্শন ইত্যাদির ক্ষমতা, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী কর্মকর্তা মহাপরিচালক কোথায় প্রবেশ করতে পারবেন এবং প্রবেশ করে কোথায় পরিদর্শন করতে পারবেন। গুদামজাত যে কোনো ঘর যে কোনো সময় পরিদর্শন করতে পারবেন, কিন্তু দোকানপাট যখন খোলা থাকবে তখন সেই দোকানে খোলা অবস্থায় প্রবেশ করতে পারবেন। ধারা 20। ধারা 21-এ বলা হয়েছে যে প্রকাশ্য কোনো স্থান অথবা কোনো যানবাহন তল্লাশি, আটক ও গ্রেপ্তারের ক্ষমতা, অর্থাৎ যানবাহন তল্লাশি করা যাবে বা প্রকাশ্য কোনো স্থান তল্লাশি করা যাবে। তল্লাশি করে যদি কোনো কিছু পাওয়া যায় তা আটক করা যাবে এবং অপরাধী ব্যক্তিকে কি করা যাবে, গ্রেপ্তার করা যাবে। ধারা 21। ধারা 23, পরোয়ানা ব্যতীত তল্লাশি ইত্যাদির ক্ষমতা। ধারা 23 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 23, পরোয়ানা ব্যতীত তল্লাশির ক্ষমতা। কোন ক্ষেত্রে পরোয়ানা ব্যতীত তল্লাশি করা যাবে? মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যদি মনে করেন বা বিশ্বাস করেন যে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ কোনো জায়গায় সংঘটিত হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে বা হবে, এরূপ যদি মনে হয় বা এরূপ যদি আশঙ্কা করেন, তাহলে কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স ব্যতীত নিম্নরূপ কার্য সম্পাদন করতে পারেন। ধারা 23-এর ক, উক্ত স্থানে প্রবেশ করতে পারেন এবং সেখানে প্রয়োজন পড়লে দরজা জানালা ভেঙে প্রবেশ করতে পারেন। খ, তল্লাশি করে মাদকদ্রব্য, বাজেয়াপ্তযোগ্য বস্তু বা দলিল দস্তাবেজ যা কিছু পাওয়া যাবে না কেন তা আটক করতে পারেন। গ, উপস্থিত যে কোনো ব্যক্তির দেহ তল্লাশি করতে পারেন। যদি সন্দেহ হয় যে কোনো ব্যক্তির দেহে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো কিছু থাকতে পারে তাহলে তার দেহ তল্লাশি করা যাবে। ঘ, যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে গ্রেপ্তার করা যাবে। ধারা 23-এর ঘ। ধারা 23-এর 2, উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী অধিদপ্তরের কোনো কর্মকর্তা মনে করেন সূর্যাস্ত হতে সূর্যোদয়ের মধ্যে যদি কোথাও তল্লাশি করা হয় তাহলে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো দলিল দস্তাবেজ বা কোনো প্রমাণ বা কোনো ব্যক্তিকে আটক করার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে ওই উক্ত স্থানে প্রবেশ করে তল্লাশি করা যাবে। ধারা 23-এর 2। ধারা 24, ধারা 24-এ বলা হয়েছে শরীরের বিভিন্ন ধরনের পরীক্ষা করা যাবে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি শরীরে কোনো প্রকার মাদকদ্রব্য নিয়ে আসে বা মাদকদ্রব্য যদি লুকায়িত করে অথবা মাদকদ্রব্য যদি সেবন করে সেক্ষেত্রে তার শরীর পরীক্ষা করা যাবে। ধারা 25, ধারা 25-এ বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করতে হবে। ধারা 26, বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য বা বস্তু। ধারা 27, বাজেয়াপ্তকরণ পদ্ধতি। ধারা 28, বাজেয়াপ্ত এবং আটককৃত মাদকদ্রব্য বিলিবন্দেজ। বিলিবন্দেজটা গুরুত্বপূর্ণ আছে, কিভাবে বিলিবন্দেজ করতে হবে। ধারা 29, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আটককৃত মালামাল সম্পর্কে বিধান, অর্থাৎ যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে সকল মালামাল আটক করা হয়েছে সেই সকল মালামাল এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে বিধিবিধান কি হবে। ধারা 31, মাদকদ্রব্য অপরাধ তদন্তের সময়সীমা। মাদকদ্রব্য অপরাধ তদন্তের সময়সীমা, এখানে সময়সীমা ধারা 31-এর 1-এ বলা হয়েছে সময়সীমা হবে নিম্নরূপ। ক, কতে বলা হয়েছে যদি হাতে নাতে ধরা পড়ে তাহলে 30 কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ করতে হবে, যদি হাতে নাতে ধরা না পড়ে তাহলে 60 কার্যদিবস। আর গতে বলা হয়েছে যদি অপরাধী হাতে নাতে ধরা পড়ে এবং কিছু অপরাধী যদি বাইরে থাকে বা পলাতক থাকে তাহলে সেক্ষেত্রে 60 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। ধারা 31-এর 2-এ বলা হয়েছে উপধারা 1 অনুসারে তদন্ত সমাপ্ত করা না গেলে আলহামদুলিল্লাহ
উপধারা 2 বলা হয়েছে, উপধারা 1 অনুসারে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করা সম্ভব না হয় তাহলে অতিরিক্ত 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করবেন এবং এই বিষয়ে তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এবং তদন্ত আদেশ প্রদানকারী আদালতকে লিখিতভাবে অবহিত করতে হবে। ধারা 31-3 বলা হয়েছে অতিরিক্ত 15 কার্য দিবসের মধ্যেও যদি তদন্ত কার্য সমাপ্ত করা না যায় তাহলে সেই সময় অর্থাৎ 15 কার্য দিবস অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা আদেশ প্রদানকারী আদালত বা ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করতে হবে। 4 বলা হয়েছে যখন উপধারা 3 অনুসারে তদন্ত সমাপ্ত না হওয়া সম্পর্কে লিখিত প্রতিবেদন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অথবা আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল হাতে পাবেন তখন সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করার পর যদি মনে করেন যে তদন্তভার অন্য কোনো কর্মকর্তার নিকট হস্তান্তর করা প্রয়োজন বা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা প্রয়োজন তখন তদন্তভার অন্য কর্মকর্তার উপর দিতে পারেন। যখন অন্য কর্মকর্তার উপর তদন্তভার দেওয়া হবে তখন তদন্ত তিনি নিম্নরূপ কার্যভাবে সম্পাদন করবেন। ধারা 31-4 ক তিনি সময় পাবেন প্রথমে যদি হাতে নাতে ধরা পড়ে তাহলে 15 কার্য দিবস, আর যদি হাতে নাতে ধরা না পড়ে তাহলে 30 কার্য দিবস, অর্ধেক সময়। ধারা 31-5 উপধারা 4 অনুসারে তদন্ত কার্যক্রম সমাপ্ত হওয়া সম্ভব যদি না হয় অর্থাৎ 15 কার্য দিবস ও 30 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত কার্য সমাপ্ত না হয় তাহলে অতিক্রান্ত হওয়া 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা অথবা আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে অবহিত করতে হবে। ধারা 31-6 উপধারা 2 ও 4 উপধারা 2 এ অতিরিক্ত 15 দিন এবং 4 এ অতিরিক্ত তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে 15 কার্য দিবস ও 30 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত সমাপ্ত করা সম্ভব না হয় সেক্ষেত্রে যে প্রতিবেদন প্রেরণ করা হয় সেই প্রতিবেদন পর্যালোচনার পর যদি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অথবা আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল বা আদালত যদি মনে করেন তদন্ত সমাপ্ত না হওয়া সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা দায়ী তাহলে তার অদক্ষতা হিসেবে বিবেচনা করতে হবে এবং তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে তা লিপিবদ্ধ করতে হবে। সেই সাথে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যও আদেশ দিতে পারেন। ধারা 31-6 ধারা 32 মামলার তদন্ত হস্তান্তর অর্থাৎ মহাপরিচালক যদি মনে করেন বা কোনো প্রকার যদি আবেদন পান যে তদন্ত হস্তান্তর করা প্রয়োজন তাহলে তিনি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে তদন্ত হস্তান্তর করার জন্য নির্দেশ দিতে পারেন এবং নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট সেই তদন্ত কার্যক্রম প্রদান করার জন্য নির্দেশ দিতে পারেন। নতুন যে তদন্তকারী কর্মকর্তা আসবে সে নতুন ভাবে তদন্ত করতে পারে অথবা আগের যে তদন্তকারী কর্মকর্তা যেখান থেকে তদন্ত শেষ করছে সেখান থেকে তিনি শুরু করতে পারেন। ধারা 32 ধারা 36-এ বলা হয়েছে বিভিন্ন অপরাধের দণ্ড। ধারা 36-2 দিয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একটি অপরাধ করার পর পুনরায় আরেকটি মাদকদ্রব্য অপরাধ করে তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ দ্বিগুণ, অপরাধের সর্বোচ্চ দ্বিগুণ। ধারা 36-3 বলা হয়েছে কোনো ব্যক্তি 2বার অপরাধ করার পর মাদকদ্রব্য অপরাধ সংক্রান্ত 2বার অপরাধ করার পর যদি পুনরায় আবার 3য় বার অপরাধ করে তাহলে তিনি দণ্ডিত হবে এবং তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অন্যান্য 20 বছর কারাদণ্ড। যারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মাদক সেবন অপরাধী প্রমাণিত হয় তাহলে তাকে চিকিৎসার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করতে হবে। সে যদি যেতে না চায় বা অনিচ্ছা প্রকাশ করে বা অসম্মতি জানায় তাহলে সে ব্যক্তি কি হবে? অপরাধী হবে। ধারা 36-4 ধারা 36-5 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অ্যালকোহল পান করার পর নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালায় জনগণের বিরক্তি সৃষ্টি করে বা শান্তি ভঙ্গ করে তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 36-5 ধারা 36-6 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সরকারি গাড়ি ব্যবহার করে অফিসারের অনুপস্থিতিতে মাদকদ্রব্য পরিবহনের সময় আটক হয় তাহলে ওই ব্যক্তি আইনানুগ ব্যবস্থা ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 36-6 অর্থাৎ সরকারি কর্মচারী, সেটা পুলিশেরও হতে পারে, অন্যান্য সরকারি কর্মচারী যারা আছে দেশে 14-15 লাখের মতো সরকারি কর্মচারী আছে। কোন সরকারি কর্মচারী ড্রাইভার যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তা গাড়িতে অনুপস্থিত থাকা অবস্থায় যদি মাদকদ্রব্য যদি পরিবহন করে তার গাড়িতে সেক্ষেত্রে যদি সে আটক হয় তাহলে কি করতে হবে?
তার বিভাগীয় মামলা রুজু করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 36-6। ধারা 37, মাদকদ্রব্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি ইত্যাদি রাখার শাস্তি। ধারা 38, গৃহ বা যানবাহন ইত্যাদি ব্যবহার করতে দেয়ার দণ্ডে। যদি কোনো ব্যক্তি গাড়ি বা বাড়ি ব্যবহার করার জন্য দেয় এবং মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ সংগঠনের জন্য বাড়ি বা গাড়ি যদি ব্যবহার করার জন্য দেয়, তাহলে সেই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 39। এখানে ধারা 39 একটা জিনিস মনে রাখবেন, যে সরকারি কর্মচারী যারা থাকবেন তাদের অপরাধ, অর্থাৎ মাদকদ্রব্য সংক্রান্ত তল্লাশি, গ্রেপ্তার, আটক সংক্রান্ত যে সকল ব্যক্তি কার্যকারিতা করবেন বা কার্যকর করবেন তাদের অপরাধ। ধারা 39। বেআইনি বা হয়রানিমূলক ইত্যাদি তল্লাশির দণ্ড। বেআইনি বা হয়রানিমূলক ইত্যাদি তল্লাশি, আটক, গ্রেপ্তার ইত্যাদির দণ্ড। ধারা 39। যদি তল্লাশি, আটক বা গ্রেপ্তার করার ক্ষমতা সম্পন্ন কোনো অফিসার, সে পুলিশ অফিসার হতে পারেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার হতে পারেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার হতে পারেন, অথবা সরকারি অন্য কোনো অফিসার হতে পারেন। কথা বলা হয়েছে সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ ছাড়া তল্লাশির নামে কোনো স্থানে প্রবেশ করে তল্লাশি করেন। তল্লাশির নামে কোন স্থানে প্রবেশ করে যদি তল্লাশি করেন, তল্লাশি করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, সেখানে মাদকদ্রব্য পাওয়া যাবে বা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধী পাওয়া যাবে, তাকে গ্রেপ্তার করা যাবে, আটক করা যাবে, এরূপ কোনো কিছু সন্দেহ করা যায় না বা বিশ্বাস করা যায় না বিশ্বাস করা যায় না, তাহলে সেখানে প্রবেশ করে যদি তল্লাশি করেন তাহলে অপরাধী হবেন। ধারা 39-ক। ধারা 39-এর খতে বলা হয়েছে বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশির নামে। বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশির নামে যদি ভালো কোনো মালামাল বা ভালো কোনো সম্পদ যদি আটক করেন, হয়রানিমূলক অন্য কোনো সম্পদ বা ভালো কোনো সম্পদ যদি আটক করেন যা বাজেয়াপ্তযোগ্য নয়, এরূপ কোনো মালামাল যদি আটক করেন তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। কোনো ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি বা গ্রেফতার করেন তাহলে অপরাধী হবেন। এখানে শাস্তি হবে অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 39। তাহলে ধারা 39 প্রথম বলা হয়েছে যদি কোনো স্থানে প্রবেশ করেন, তারপর বলা হয়েছে যদি কোনো স্থানে প্রবেশ করার পর কোনো ব্যক্তির ভালো সম্পত্তি, বাজেয়াপ্ত যোগ্য ব্যতীত ভালো কোনো সম্পত্তি যদি আটক করেন, তারপর বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তাহলে প্রবেশ, আটক, গ্রেপ্তার, প্রবেশ, আটক ও গ্রেপ্তার। তাহলে যে প্রবেশ করবেন, আটক করবেন বা গ্রেপ্তার করবেন সেই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 39। ধারা 40-এ বলা হয়েছে অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতা বা অর্থ সরবরাহকারী এই ব্যক্তি কি অপরাধী হবেন, অর্থাৎ যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অর্থের বিনিয়োগ করেন, অর্থ সরবরাহ করেন, অর্থের যোগান দেন, মদত দেন বা পৃষ্ঠপোষকতা করেন, তাহলে সেই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 40। ধারা 41, মাদকদ্রব্য অপরাধ সংগঠনের প্ররোচনা ইত্যাদির দণ্ড, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মাদকদ্রব্য অপরাধ সংগঠনে সহায়তা করেন, ষড়যন্ত্র করেন, প্ররোচিত করেন বা সাহায্য করেন, তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। যদি অপরাধ সংগঠিত হোক অথবা অপরাধ সংগঠিত না হোক, সহায়তা প্রদান করার জন্য বা ষড়যন্ত্র করার জন্য বা প্ররোচনা প্রদানের জন্য যে ব্যক্তি প্ররোচনা প্রদান করবেন সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 41। ধারা 41। আজকের ধারা 43, নতুন ধারা। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন ধারা 43, কোম্পানি কর্তৃক মাদকদ্রব্য অপরাধ সংগঠন। আমরা প্রথমেই জানবো কোম্পানি বলতে আসলে কি বোঝায়। কোম্পানি হলো সরকারি কর্তৃপক্ষ, বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান, সমিতি বা কোনো সংগঠনকে কোম্পানি বোঝায়। তাহলে কোম্পানি বলতে কি বোঝায়? সরকারি কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ কর্তৃক অপরাধ সংগঠন। বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান কর্তৃক, বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠন। সমিতি বা সংগঠন, সমিতি বা সংগঠন বা সমিতি বা সংগঠনের কোনো ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠন। ধারা 43। তো ধারা 43-এ বলা হয়েছে অত্র আইনের বিধান লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোনো কোম্পানি হয়, যদি
কোনো কোম্পানি হয়, তাহলে উক্ত কোম্পানির মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব অথবা অন্য কোনো অফিসার হিসেবে গণ্য হবে। উক্ত লঙ্ঘন তার অজ্ঞাতসারে হয়েছে বা লঙ্ঘনটি রোধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন মর্মে প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 43। মানে একজনের অপরাধে আর একজন অপরাধী হবেন, একজনের অপরাধে আর একজন অপরাধী হবেন। ধারা 43। ধারা 43-এ বলা হয়েছে কোম্পানি কর্তৃক মাদকদ্রব্য অপরাধ সংগঠন। অত্র আইনের বিধান লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোনো কোম্পানি হয়, তাহলে উক্ত কোম্পানির মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব অথবা অন্য কোনো অফিসার হিসেবে গণ্য হবেন। ধারা 43। এবং সেই অফিসারকে প্রমাণ করতে হবে যে অপরাধটি তার অজ্ঞাতসারে অপরাধটি তার অজ্ঞাতসারে করা হয়েছে, অথবা যে অপরাধটি সংগঠিত হয়েছে সে অপরাধটি রোধ করার জন্য, বা অপরাধটি যেন সংগঠিত না হয় সেজন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন মর্মে প্রমাণ করতে যদি ব্যর্থ হন, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 43। ধারা 43 বোঝা গেল না মাথার উপর দিয়ে গেল? আর একবার কোন শর্তে লিখব? এখানে বলা হয়েছে এই আইনের বিধানে, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কোনো বিধান লঙ্ঘনকারী, অর্থাৎ এই আইনে যদি কোনো ব্যক্তি কোনো বিধান লঙ্ঘন করে, তাহলে সেই ব্যক্তি যদি কোনো কোম্পানি হয়, তাহলে কোম্পানির মালিক, কোম্পানির পরিচালক, কোম্পানির ম্যানেজার, সচিব বা অন্য কোনো অফিসার বা এজেন্ট বিধানটি লঙ্ঘন করেছে বলে গণ্য হবে। এখন দেখা গেল যে একটি কোম্পানির 500-1000 মানুষ থাকে, কর্মচারী থাকে। এখন দেখা গেল একজন ম্যানেজার, একজন সহকারী ম্যানেজার, একজন থাকে পরিচালক, একজন থাকে সচিব, একজন মালিক, বিভিন্ন পদবীর লোক থাকে। এর ভিতরে একজন দেখা গেল যে সহকারী ম্যানেজার এই মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ সংগঠন করছে। সে একটি কোম্পানিতে কর্মরত আছে বা সরকারি কোনো চাকরিতে কর্মরত আছে। তাহলে তিনি যেখানে থাকবেন তাহলে তিনি যেখানে থাকবেন সেই কোম্পানির মালিক, পরিচালক বা ম্যানেজার বা সচিব বা অন্য কোনো অফিসার বা এজেন্ট এই বিধানটি লঙ্ঘন করেছে বলে গণ্য হবে। অর্থাৎ আমি যদি করি তাহলে আমার ঊর্ধ্বতন যে অফিসার থাকবেন তারা করেছে বলে গণ্য হবে। এখানে বলা হয়েছে বলা হয়েছে কোম্পানির যদি কোনো ব্যক্তি করেন, তাহলে সেই কোম্পানির কি হবেন? ঊর্ধ্বতন যে অফিসার থাকবেন, মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব এই সংক্রান্ত যে সকল ব্যক্তি থাকবেন বা ঊর্ধ্বতন অফিসার থাকবেন, তারা অপরাধটি সংগঠন করেছেন বলে গণ্য হবে। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন যে আমি এই অপরাধ যেন সংগঠিত না হয় সেজন্য তাকে আমি নিষেধ করছি, বা অপরাধ যেন সে সংগঠন না করে সেই জন্য আমি তাকে কি করছি, আমি তাকে ঠেকানোর চেষ্টা করছি, কিন্তু সে এই কাজটি অজ্ঞাতসারে করে ফেলছে, যা আমার জানা ছিল না, তাহলে তিনি এই জিনিসটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে তিনি কি হবেন? অপরাধী হবেন। এই জিনিসটা অবশ্যই তাকে প্রমাণ করতে হবে। তিনি যদি প্রমাণ করতে পারেন তাহলে তিনি আর অপরাধী হবেন না। ধারা 43। তো ধারা 43-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোম্পানির হয় এবং সেই ব্যক্তি যদি অপরাধ করে, তাহলে সেই কোম্পানির মালিক, ম্যানেজার, সচিব বা ঊর্ধ্বতন যে সকল অফিসার থাকবেন তারা অপরাধটি সংগঠন করেছে বলে গণ্য হবে। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন যে অপরাধটি যদি যেন সংগঠিত না হয় সেজন্য তারা যথাসাধ্য চেষ্টা করছেন, অথবা অপরাধটি তাদের অজ্ঞাতসারে করা হয়েছে, তাহলে তারা দোষী হবেন না। যে ব্যক্তি করছেন সেই ব্যক্তিই দোষী হবেন। কিন্তু এই বিষয়টা তাদেরকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যেন অপরাধটি সংগঠিত না হয়, বা আমরা চেষ্টা করছি যেন সে অপরাধটা যেন করতে না পারে, কিন্তু সে আমাদের অজ্ঞাতসারে সে লুকোচুরি করে অপরাধটা সংগঠিত করছে। এই মর্মে তারা যদি প্রমাণ করতে পারেন তাহলে আর তারা দোষী হবেন না। ধারা 43।
ধারা 43 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা হয়? বুঝছি স্যার, সমস্যা নেই। এখন স্যার কোম্পানি যে অপরাধটা করছেন, কোম্পানি কি এটা কি আপনার মাদক দ্রব্য তৈরি করে কিনা, কি অপরাধ এটা একটু মানে কি? মাদকদ্রব্য সংক্রান্তই অপরাধ এখানে। এখানে কোম্পানি বলতে বলা হয়েছে সরকারি কর্তৃপক্ষ। সরকারি কর্তৃপক্ষ, এখন সরকারি কর্তৃপক্ষ তো মাদকদ্রব্য উৎপাদন করে না। এরা মাদকদ্রব্য কি করে? ধ্বংস করে, নিষ্পত্তি করে, বিলি বন্দেজ করে, যদি আটক করে, ঠিক আছে। তারপরে বাণিজ্যিক প্রতিষ্ঠান, কিন্তু এই যে সরকারি কর্তৃপক্ষের কথা যে বলা আছে, এরা তো উৎপাদন করে না, বিক্রিও করে না, কিন্তু এরা মাদকদ্রব্য অপরাধ কিভাবে করতে পারে? মনে করেন যে এক জায়গা থেকে এক জায়গায় মাদকদ্রব্য নিয়ে গেল, অথবা দেখা গেল যে যেখানে ধ্বংস করার কথা বলছে, আদালত কর্তৃক আদেশ দেওয়া হয়েছে যে ধ্বংস করা হোক, সেখান থেকে মনে করেন যে 1000 বোতলের ভিতরে মনে করেন যে 50 বোতল সরায় ফেলা গেল, ঠিক আছে। এটা যদি সরায় ফেলে তখন দোষী কারা হবে? ঊর্ধ্বতন যারা অফিসার থাকবে তারা দোষী হবে না? এখন ঊর্ধ্বতন অফিসারকে প্রমাণ করতে হবে যে এই জিনিসটা আমরা বলছি, আমরা চেষ্টা করছি, বা আমাদের অজ্ঞাতসারে হয়েছে, বা আমরা জিনিসটা জানি না, এই জিনিসটা তাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের অজ্ঞাতসারে এই ঘটনা সে ঘটাইছে, এটা আমরা জানি না, বা আমাদের অগোচরেও এই বিষয়টা ছিল না। বিষয়টা ঊর্ধ্বতন অফিসারকে প্রমাণ করতে হবে। বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে না? বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন দেশের সাথে বাণিজ্য কার্যকলাপ করে থাকে। এরা, এদের যদি কোনো অফিসার বা এদের যদি কোনো কর্মচারী যদি এই সংক্রান্ত কোনো যদি অপরাধ করে, তাহলে তারা ঊর্ধ্বতন অফিসার পর্যন্ত অপরাধী হবেন। এখন তারা যদি প্রমাণ করে, তারা তো অবশ্যই প্রমাণ করতে পারবেন যে না, এটা তো আমরা জানিই না, আমরা তাকে বলছি আপেল নিয়ে এসছে, সে আপেলের সাথে মনে করেন যে মাদক দ্রব্য নিয়ে এসছে, ঠিক আছে। বা আমরা তাকে বলছি এই জিনিসটা নিয়ে এসছে, সেই জিনিসটার সাথে মাদক দ্রব্য নিয়ে এসছে, সেই জিনিসটা আমাদের জানা ছিল না, আমাদের অগোচরে ছিল না। বা মাদকদ্রব্য যেন, মাদকদ্রব্য সংক্রান্ত যেন কোনো অপরাধ না হয় সে বিষয়ে আমরা ব্রিফ করছি, আমরা তাদেরকে বলছি যে তোমরা এই সংক্রান্ত কোনো অপরাধ করবে না, এটা খাওয়া যাবে না, এটা বহন করা যাবে না, এটা কেনা বেচা করা যাবে না, এই সংক্রান্ত কোনো কিছুই করা যাবে না। আমাদের রোল কলে দেখেন না, রোল কল নিলে বিভিন্ন ধরনের রোল কলে কথা বলে যে এই করা যাবে না, সেই করা যাবে না, এইভাবে চলবে, এইভাবে চলতে হবে। এটা ঊর্ধ্বতন অফিসার আপনাদেরকে আমাদেরকে জানায় দেয় যে কোনো ধরনের কোনো খারাপ কাজ করা যাবে না, সবসময় ভালো কাজের সাথে থাকা লাগবে, ভালো কাজ করতে হবে, ঠিক আছে। এগুলো হলো আপনাদের নলেজে দেওয়া, এগুলা নলেজে দেওয়া হয় যে কোনো প্রকার খারাপ কাজের সাথে থাকা যাবে না, খারাপ কাজ করা যাবে না। এটাই বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ করে, এবং সেই ব্যক্তি যদি কোনো কোম্পানি হয়, কোনো কোম্পানি হয়, তাহলে সেই কোম্পানির মালিক, সেই কোম্পানির ম্যানেজার, সেই কোম্পানির সচিব, সেই কোম্পানির পরিচালক অথবা অন্য কোনো অফিসার বা এজেন্ট বিধানটি লঙ্ঘন করেছে বলে গণ্য হবে, বিধানটি লঙ্ঘন করেছে বলে গণ্য হবে। যদি না তিনি প্রমাণ করতে সমর্থ হন যে উক্ত লঙ্ঘন তার অজ্ঞাতসারে হয়েছে, অথবা উক্ত লঙ্ঘন রোধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন, এটা তাকে প্রমাণ করতে হবে, ধারা 43। বোঝা গেল না? বুঝতে আর কোনো সমস্যা আছে? বুঝতে পারছি স্যার। মাদক দ্রব্য যে ধ্বংস করা হয়, ওই যে একটা কি একটা মেশিন আছে ডলারের মতো পিষে ফেলে, এটা কখনো দেখছেন? দেখছি। এই যে ধ্বংস করা হয়, এই ধ্বংস করার সময় যদি কোনো ব্যক্তি দেখা গেল, ওখানে তো ধ্বংস করা হয় 1000, 5000, 2000 অনেক বোতল, অথবা দেখা যায় অনেক ধরনের মাদকদ্রব্য সেখানে ধ্বংস করা হয়। সেখান থেকেও তো অনেক সরকারি কর্মচারী, ওখানে তো সরকারি কর্মচারী থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তারাও তো সেখান থেকে নিয়ে নিতে পারে। এখন দেখা গেল যে ঊর্ধ্বতন অফিসারও থাকেন, সেখানে নিম্ন পদের কর্মচারীরাও থাকেন। এখন নিম্ন পদের কোনো কর্মচারী যদি একটা অপরাধ সংগঠন করে, এখন অফিসারের অজ্ঞাতসারে, অথবা অফিসার আগে আদেশ করছে এই এরূপ কিন্তু কোনো কিছু করা যাবে না, বা এরূপ কোনো কিছু নেওয়া যাবে না, ঠিক আছে। এখন সেই ক্ষেত্রে যদি কোনো নিম্ন পদে যদি কোনো অফিসার, নিম্ন পদের যদি কোনো কর্মচারী যদি এই কাজটা করে তাদের অজ্ঞাতসারে,
অথবা তাদের যে আদেশ নিষেধ আছে সেই আদেশ নিষেধ অমান্য করে যদি এই অপরাধী সংগঠন করে, তখন কি সে অপরাধী হবে না? তখন সে অপরাধী হবে, আর এই অপরাধীর জন্য তার ঊর্ধ্বতন অফিসার অপরাধ করেছে বলে গণ্য হবে। সেক্ষেত্রে ঊর্ধ্বতন অফিসার যদি প্রমাণ করতে পারে বা ঊর্ধ্বতন অফিসার যদি ব্যাখ্যা দিতে পারে যে আমি নিষেধ করছি, আমার অজ্ঞাতসারে হয়েছে, বা এই অপরাধ রোধ করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি, এই বিষয়টা যদি প্রমাণ করতে পারে, তাহলে তিনি কি হবেন না? অপরাধী হবেন না। তাকে এই বিষয়টা অবশ্যই অবশ্যই প্রমাণ করতে হবে। ধারা 43। ধারা 43। ধারা 43 বুঝতে আর কোনো সমস্যা আছে? না স্যার। ধারা 47। ধারা 47, জামিন সংক্রান্ত বিধান। অর্থাৎ কখন জামিন দেয়া যাবে, কখন জামিন দেয়া যাবে না, বা কোন ক্ষেত্রে জামিন দেয়া যাবে আর কোন ক্ষেত্রে জামিন দেয়া যাবে না। ধারা 47। ধারা 47-এর 1, অত্র আইনে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। অত্র আইনে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধী ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 1-এর ক, যদি অভিযুক্তর জামিনের আবেদনের উপরে রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষকে অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষকে যদি শুনানির সুযোগ প্রদান করা না হয়। ধারা 47-এর 1-এর ক। 1-এর কতে কি বলা হয়েছে? আসামি যখন জামিন পাওয়ার জন্য আবেদন করবেন, আদালত বরাবর, বিচারক বরাবর বা ম্যাজিস্ট্রেট বরাবর বা জজ বরাবর যে আবেদন করবেন যে মহামান্য জজ বা ম্যাজিস্ট্রেট বা বিচারক বা আদালত, আমি এই অপরাধ করছি, এই অপরাধের জন্য আমি জামিন পাইতে পারি, আমাকে জামিন দেওয়া হোক, বা আমি জামিন পেতে ইচ্ছুক। আমরা যেমন আবেদন করি বিভিন্ন বিষয়, যে আমি এই বিষয় পাইতে ইচ্ছুক। এখন কোনো অপরাধী যদি অপরাধ করার পর যদি আদালতের কাছে জামিন পাওয়ার জন্য আবেদন করেন, তাহলে সেই জামিনের আবেদনের উপরে কি করতে হবে? শুনানি করতে হবে। এবং রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ, যেই বাদীপক্ষ সেটাই রাষ্ট্রপক্ষ, যেই বাদী সেই রাষ্ট্রপক্ষ। তাহলে রাষ্ট্রপক্ষকে সেই আবেদনের উপর শুনানির সুযোগ প্রদান করা যদি না হয়, তাহলে জামিন প্রদান করা যাবে না। খতে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি, অপরাধী ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকে। অভিযুক্ত ব্যক্তি যদি অভিযুক্ত ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে তাকে কি করা যাবে না? জামিনে মুক্তি প্রদান করা যাবে না। গতে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি যদি নারী, শিশু বা বিকলাঙ্গ না হন, অথবা জামিনে মুক্তি প্রদান করা হলে ন্যায় বিচার যদি বিঘ্নিত হয়, তাহলে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 47-এর 1-এর ক, খ, গ, কোন কোন ক্ষেত্রে মুক্তি প্রদান করা যাবে না? যদি জামিন আবেদনের উপরে রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষকে যদি শুনানির সুযোগ দেওয়া না হয়, যদি অপরাধী ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়ার যথেষ্ট কারণ থাকে বা যুক্তিসঙ্গত কারণ থাকে, বা আদালত বা ম্যাজিস্ট্রেট বা বিচারক বা জজ যদি মনে করেন যে বিচার শেষে অপরাধী ব্যক্তি দোষী সাব্যস্ত হবে বা দণ্ডিত হবে বা সাজা ভোগ করবে, সেক্ষেত্রে আদালত তাকে জামিনে মুক্তি দেবেন না। আর গতে বলা হয়েছে অপরাধী ব্যক্তি যদি নারী না হয়, যদি শিশু না হয়, যদি বিকলাঙ্গ না হয়, অসুস্থ না হয়, বৃদ্ধ না হয়, সেক্ষেত্রে সেই অপরাধী ব্যক্তিকে কি করা যাবে না? জামিনে মুক্তি প্রদান করা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? যদি মনে হয় যে জামিনে মুক্তি প্রদান করা হলে অপরাধ কি বিচার, ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে, বা ন্যায় বিচার করা যাবে না, ন্যায় বিচার করতে তারা সমস্যা করবে, সেক্ষেত্রে তাকে কি করা যাবে না? জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 47-এর 1-এর 1, 2, 3, ক, খ, গ। ধারা 47-এর 2, ধারা 47-এর 2-এ বলা হয়েছে তদন্ত সমাপ্তির পর তদন্ত প্রতিবেদন অথবা অন্য কোনো কারণে বা তথ্যের ভিত্তিতে এখতিয়ার সম্পন্ন আদালত বা আপিল আদালত, যদি অন্য কোনো আদালতে আপিল করা হয়, তাহলে সেই আপিল আদালত যদি বিশ্বাস করেন যে কোনো ব্যক্তি অপরাধের সাথে জড়িত নয় বলে যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে প্রাপ্ত তথ্য ও কারণ উল্লেখপূর্বক জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 47-এর 2, যখন কোনো অপরাধ সৃষ্টি হয়, দেখা যায় অপরাধ সৃষ্টি করছে একজন, দেখা গেল যে রহিম কোনো অপরাধ সৃষ্টি করছে, রহিম। এখন মজনু বলতেছে যেহেতু রহিম করছে, তাহলে রহিমের সাথে রহিমের ভাই আছে করিম, আমার শত্রু। দেখা গেল রহিমের ছেলে আছে আমার শত্রু, করিমের ছেলে আছে আমার শত্রু। দেখা গেল 4 জন 5 জন মিলে মনে করেন যে একটা
অভিযোগ করে ফেলাইলো, একটা মামলা করে ফেলাইলো। এখন অপরাধ করছে একমাত্র কে? রহিম। তার সাথে অপরাধী আছে করিম, আছে যদু, আছে মধু। এখন এদের তো আর রাখা যাবে না। এদের আদালত যদি কোনো তথ্য পায় বা তদন্ত শেষে যদি তাদের বিরুদ্ধে যদি অপরাধ প্রমাণিত না হয়, তখন আদালত কি করবেন? তাদেরকে জামিনে মুক্তি প্রদান করবেন। শুধু রহিম ব্যতীত, যে মূলত অপরাধী, সেই অপরাধী ব্যতীত অন্যান্য যে সকল ব্যক্তিগণ থাকবেন, সেটা যদি তদন্ত শেষে প্রমাণিত হয় যে তারা অপরাধের সাথে জড়িত ছিল না, তারা অপরাধ করে নাই, বা অন্য কোনো তথ্য বা অন্য কোনো প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বা খবরের ভিত্তিতে আদালত বা ম্যাজিস্ট্রেট বা জজ বা বিচারক যদি মনে করেন যে আসলেই তারা ওই অভিযোগের সাথে জড়িত ছিল না বা ওই অপরাধের সাথে জড়িত ছিল না, তখন আদালত তাকে কি করতে পারেন? জামিনে মুক্তি প্রদান করতে পারেন। এক্ষেত্রে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে অবশ্যই কারণ উল্লেখ করতে হবে, প্রাপ্ত তথ্য ও কারণ উল্লেখ করতে হবে। যদি তদন্ত প্রতিবেদন হয়, তাহলে তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে তাকে জামিনে মুক্তি প্রদান করতে হবে। অথবা অন্য কোনো ব্যক্তির নিকট থেকে যদি কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই তথ্য ও কারণ লিপিবদ্ধ করে যে অপরাধ করে নাই তাকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 47-2। তো ধারা 43-এ বলা হয়েছে কোম্পানি কর্তৃক মাদকদ্রব্য অপরাধ সংগঠন যদি কোম্পানির কোনো কর্মচারী করে, তাহলে সেই কোম্পানির মালিক, ম্যানেজার, সচিব বা পরিচালক যেই থাকবেন না কেন, বা অন্য কোনো অফিসার যেই থাকবেন না কেন, তারা অপরাধ করেছেন মর্মে গণ্য হবে। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন অপরাধটি তাদের অজ্ঞাতসারে হয়েছে, অথবা অপরাধটি যেন না হয় সেজন্য তারা যথাসাধ্য চেষ্টা করছেন, তাহলে তারা কি হবেন না? অপরাধী হবেন না। ধারা 43। ধারা 47-এ বলা হয়েছে জামিন সংক্রান্ত বিধান। কাকে জামিন প্রদান করা যাবে, কাকে জামিন প্রদান করা যাবে না। ধারা 47। ধারা 56। ধারা 56। ধারা 56-তে বলা হয়েছে ক্যামেরায় গৃহীত ছবি, কথাবার্তা ইত্যাদির সাক্ষ্য মূল্য। ইত্যাদির সাক্ষ্য মূল্য, এটা আসলে সাধারণত সাক্ষ্য আইন অথবা তথ্য প্রযুক্তি আইন, সাক্ষ্য আইন অথবা তথ্য প্রযুক্তি আইনের ধারার সাথে সম্পৃক্ততা আছে বা সংশ্লিষ্টতা আছে। ক্যামেরায় তোলা ছবি বা ক্যামেরায় গৃহীত ছবি বা মোবাইলের রেকর্ডিং, কথাবার্তা, বিভিন্ন ধরনের কথাবার্তা এখন রেকর্ড করা যায়, হোয়াটসঅ্যাপেও করা যায়। এই সকল যে কথাবার্তা রেকর্ড করা হয়, এগুলা সাক্ষ্য হিসেবে কি করা যায়? আদালতে ব্যবহার করা যায়, এবং এই সাক্ষ্যগুলো আদালতে ব্যবহার করে অপরাধ প্রমাণও করা যায়। ধারা 56। ধারা 56। 1872 সালের সাক্ষ্য আইনে যা কিছুই থাকুক না কেন, মাদকদ্রব্য সংশ্লিষ্ট কোনো ঘটনার ভিডিও, স্থির চিত্র ধারণ, কথাবার্তা বা আলাপ আলোচনা রেকর্ড বা ডেস্কে ধারণ করলে উক্ত ভিডিও, স্থির চিত্র, টেপ রেকর্ডার, ডিস্ক অপরাধের মামলার বিষয়ে আদালতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 56। ধারা 56 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 56। যদি কখনো প্রশ্ন হয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্যামেরায় গৃহীত ছবি বা কথাবার্তা সাক্ষ্যগত মূল্য আলোচনা করুন, বা সাক্ষ্যগত মূল্য কি? ক্যামেরায় গৃহীত ছবি বা কথাবার্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সাক্ষ্যগত মূল্য আলোচনা করুন, বা সাক্ষ্যগত মূল্য কি, বা এর কি সাক্ষ্যগত মূল্য আছে, ধারার আলোকে বিস্তারিত আলোচনা করুন। ধারা 56। তাহলে ধারা 56-তে বলা হয়েছে 1872 সাল। 1872 সালে সাক্ষ্য আইনে যা কিছুই থাকুক না কেন, 1872 সাল সাক্ষ্য আইনটা কত সালের আইন? 1872 সালের আইন। তাহলে 1872 সালের সাক্ষ্য আইনে যা কিছুই থাকুক না কেন, অত্র আইন অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্য অপরাধ সংশ্লিষ্ট কোনো ভিডিও, কোনো কথাবার্তা, কোনো টেপ রেকর্ডার, কোনো স্থির চিত্র, কোনো ভিডিও চিত্র বা স্থির চিত্র যদি পাওয়া যায়, বা অপরাধের ডিস্ক যদি পাওয়া যায়, কোনো ডিস্কে যদি অপরাধের ভিডিও যদি ধারণ করা হয়, তাহলে অপরাধের মামলার বিষয়ে আদালতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে তা ব্যবহার করা যাবে। অর্থাৎ যদি দুইজন অপরাধী কথা বলে, তাহলে তাদের কথাবার্তা রেকর্ডিং যে থাকবে, সে রেকর্ডিং কি করা যাবে? ব্যবহার করা যাবে। বা কোনো সাংবাদিক বা কোনো তদন্তকারী কর্মকর্তা বা কোনো পুলিশ অফিসার বা কোনো ব্যক্তি যদি এর ভিডিও ধারণ করে মোবাইলে অথবা ক্যামেরায়, তাহলে সে ভিডিও সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অথবা কোনো ডিস্কে যদি সে ধারণ করে, তাহলে সিডি, ভিসিডি, ডিভিডি
এগুলো ডেস্কে ধারণ করা হলেও সেই ডেস্ক কি হবে, আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, ধারা 56। তাহলে মাদকদ্রব্য অপরাধ সংগঠনের যদি কোনো স্থিরচিত্র, কথাবার্তা, টেপ রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং বা অন্য কোনো ডেস্কে যদি কোনো কিছু ধারণ করা হয়, কোনো স্থিরচিত্র, ভিডিও চিত্র যদি ধারণ করা হয়, তাহলে মাদকদ্রব্য অপরাধ প্রমাণের জন্য এই স্থিরচিত্র, ভিডিও চিত্র, টেপ রেকর্ডিং, কথাবার্তা রেকর্ডিং মোবাইলের মাধ্যমে হোক, ক্যামেরার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে রেকর্ড করা হোক না কেন, সে রেকর্ডিং আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, ধারা 56। তাহলে ধারা 56 বোঝা গেল। মাদকদ্রব্য অপরাধ সংক্রান্ত যদি কোনো তথ্য যদি পাওয়া যায়, সেটা টেপ রেকর্ডারের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে যদি কোনো ভিডিও রেকর্ডিং করা হোক, বা ক্যামেরার মাধ্যমে যদি কোনো ভিডিও রেকর্ডিং করা হোক, বা কোনো কথাবার্তা যদি রেকর্ডিং করা হোক, বা স্থির চিত্র, ভিডিও চিত্র যদি ধারণ করা হয়, তাহলে সেই স্থির চিত্র, ভিডিও চিত্র অথবা মোবাইলে রেকর্ডিং অথবা ক্যামেরায় রেকর্ডিং বা ক্যামেরার ছবি, কথাবার্তা যদি রেকর্ড করা হয়, তাহলে প্রত্যেকটা জিনিসই কি করা যাবে, আদালতে সাক্ষ্য হিসেবে তা ব্যবহার করা যাবে, ধারা 56। বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে পারছি স্যার। ধারা 56। তাহলে ধারা 43, কোম্পানি কর্তৃক মাদকদ্রব্য অপরাধ সংগঠন যদি একজন ব্যক্তি করে, তাহলে অপর একজন ব্যক্তি দোষী সাব্যস্ত হবেন বা ঊর্ধ্বতন ব্যক্তি দোষী সাব্যস্ত হবেন। সেক্ষেত্রে ঊর্ধ্বতন ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে অপরাধটি আমার অজ্ঞাতসারে হয়েছে, অথবা অপরাধটি যেন সৃষ্টি না হয় বা করতে না পারে, সেজন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। ধারা 47, জামিন সংক্রান্ত বিধান, কাকে জামিন প্রদান করা যাবে, কাকে জামিন প্রদান করা যাবে না। অপরাধের সাথে যে মূল বা জড়িত আসামি, পরোক্ষভাবে জড়িত আসামিকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। যদি জামিনে মুক্তি প্রদানের আবেদনের উপর রাষ্ট্রপক্ষকে বা বাদীপক্ষকে যদি শুনানির সুযোগ দেওয়া না হয়, যদি অপরাধী ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকে বা অপরাধী ব্যক্তি দোষী সাব্যস্ত হবে, দণ্ডিত হবে, তাহলে আদালত তাকে কি করবে না, জামিনে মুক্তি প্রদান করবে না। আর অভিযুক্ত ব্যক্তি যদি নারী না হয়, শিশু না হয়, বৃদ্ধ না হয়, বয়স্ক না হয়, বিকলাঙ্গ না হয় বা প্রতিবন্ধী যদি না হয়, সেক্ষেত্রে যদি জামিনে মুক্তি প্রদান করা যদি বিচারের বিঘ্ন ঘটতে পারে, সেক্ষেত্রে আদালত তাকে জামিনে মুক্তি প্রদান করবে না, ধারা 56। ক্যামেরা গৃহীত ছবি, কথাবার্তা, টেপ রেকর্ডিং, স্থিরচিত্র, ভিডিও চিত্র আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। কোন ক্ষেত্রে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধের ক্ষেত্রে, অপরাধ প্রমাণের ক্ষেত্রে এই স্থিরচিত্র, ভিডিও চিত্র, কথাবার্তা, ক্যামেরা গৃহীত ছবির যাবতীয় কিছু সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, ধারা 56। ধারা 60, ক্ষতিপূরণ ইত্যাদির দাবি অগ্রহণযোগ্য। অর্থাৎ এই আইনে যে সকল কার্যক্রম করা হবে, সেই কার্যক্রমের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার ক্ষতিগ্রস্ত কি, তার ক্ষতিগ্রস্ত যে দাবি, তার যদি কোনো দাবি থাকে, সেই দাবি অগ্রহণযোগ্য হবে, অর্থাৎ গ্রহণীয় হবে না বা গ্রহণ করবে না। কে করবে না? সেটা আদালতও করবে না, অথবা মাদকদ্রব্য অধিদপ্তর যে পরিচালক থাকবেন অথবা অন্য কোনো অফিসার থাকবেন বা সরকার কর্তৃপক্ষ যারা থাকবেন, তারা সেই দাবি গ্রহণ করবেন না, ধারা 60। এই আইন অনুসারে প্রদত্ত আদেশের কারণে, এই আইন অনুসারে প্রদত্ত আদেশের কারণে কোন লাইসেন্স, পারমিট বা পাসধারী ব্যক্তির বা যেখানে মাদকদ্রব্য অপরাধ দমন অভিযান পরিচালনা করা হয়েছে, সেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, তিনি তোর জন্য কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না বা কোনো ফিস ফেরত চাইতে পারবেন না। অর্থাৎ এখানে বলা হয়েছে, যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন কোথাও তল্লাশি করা হয় অথবা কোথাও যদি অভিযান পরিচালনা করা হয় বা কোনো মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে যেমন তল্লাশি পরিচালনা করা হয়, কাউকে আটক করা হয়, গ্রেপ্তার করা হয়, বা এই সংক্রান্ত যদি কোনো অভিযান পরিচালনা করা হয়, অভিযানের কথা বলা আছে, যদি কোনো অভিযান পরিচালনা করা হয়, তাহলে লাইসেন্সধারী, পাসধারী বা পারমিটধারী ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না বা ফিস চাইতে পারবেন না, ধারা 60। ধারা 60 অর্থাৎ মাদকদ্রব্য সংক্রান্ত যখন কোন অভিযান পরিচালনা করা হবে,
এবং যেখানেই পরিচালনা করা হোক না কেন তাদের লাইসেন্স পারমিট বা পাস থাকুক বা না থাকুক, বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানে যদি এই অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযানের পরিপ্রেক্ষিতে যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা কি চাইতে পারবেন না? ক্ষতিপূরণ চাইতে পারবেন না। কারণ সরকারি কর্মচারী তার সরকারি দায়িত্ব পালনকালে এই অভিযান পরিচালনা করছেন, এখানে অপর কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয় তারা কি করতে পারবেন না? তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না, বা ক্ষতিপূরণ চাইতে পারবেন না, বা ফিস চাইতে পারবেন না। ধারা 60 ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে থাকবেন, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান হোক, বা কোনো পারমিটধারী, লাইসেন্সধারী বা পারমিটধারী যদি কোনো ব্যক্তি হয়, সেক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয়, দেখা গেল কোনো মাদকদ্রব্যের বারে বা কোনো মাদকদ্রব্যের দোকানে যদি লাইসেন্স পারমিট বা পাস থাকে, পাস থাকা সত্ত্বেও যদি সেখানে যদি অভিযান পরিচালনা করা হয়, তাহলে সাময়িক একটা তারা অসুবিধার ভিতরে পড়বেন। সাময়িক অসুবিধার ভিতরে পড়বেন। এই সাময়িক অসুবিধার কারণে তারা কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এখন সেই ক্ষতিগ্রস্ত যদি হয়, ক্ষতিগ্রস্ত হওয়ার পর কি করতে পারবেন না? তারা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না, যে আমাদের এখানে যে তল্লাশি করা হয়েছে বা অভিযান পরিচালনা করা হয়েছে কোনো কিছু পাওয়া যায় নাই, কিন্তু তা সত্ত্বেও আমরা নিষেধ করছিলাম যে এখানে কোনো কিছু নাই, এই নাই সেই নাই, আমাদের পারমিট আছে, লাইসেন্স আছে, বা আমাদের পাস আছে। এই পাস থাকা সত্ত্বেও তারা অভিযান পরিচালনা করছেন। সেক্ষেত্রে আমরা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ক্ষতিগ্রস্ত। আপনারা আমাদের এই ক্ষতিগ্রস্তের যে আমরা ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিপূরণ হিসেবে আপনি আমাদের 5 লাখ টাকা দিন। এই দাবি তারা করতে পারবেন না। ধারা 60। ধারা 60 বোঝা গেল? বুঝতে পারছি স্যার। তাহলে ধারা 43, কোম্পানি কর্তৃক মাদকদ্রব্য অপরাধ সংগঠন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠন করে, তাহলে সেই ব্যক্তি যদি কোনো কোম্পানির হয়, কোনো প্রতিষ্ঠানের হয়, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের হয়, কোনো সরকারি কর্তৃপক্ষের যদি নিয়ন্ত্রণাধীন হয়, তাহলে সেই ব্যক্তি অপরাধ করার পর কি হবে? তার ঊর্ধ্বতন যারা অফিসার থাকবেন, মালিক থাকবেন, পরিচালক থাকবেন, ম্যানেজার থাকবেন, সচিব থাকবেন, বা অন্য কোনো অফিসার থাকবেন, তারা অপরাধ করেছে মর্মে গণ্য হবে। কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে যে অপরাধটি তাদের অজ্ঞাতসারে হয়েছে, অথবা তারা অপরাধটি যেন সংগঠন করতে না পারে সেজন্য তারা যথাসাধ্য চেষ্টা করছেন। ধারা 43। ধারা 47 বলা হয়েছে জামিন সংক্রান্ত বিধান। কি সংক্রান্ত বিধান? জামিন সংক্রান্ত বিধান, অর্থাৎ কাকে জামিন প্রদান করা যাবে আর কাকে জামিন প্রদান করা যাবে না। অপরাধের সাথে জড়িত মূল অপরাধী ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না যদি অপরাধটি জামিনে মুক্তি প্রদান করা যাবে না যদি ওই ব্যক্তির জামিন আবেদনের উপর রাষ্ট্রপক্ষকে বা বাদীপক্ষকে যদি শুনানির সুযোগ দেওয়া না হয়, সেক্ষেত্রে তিনি কি করবেন না? জামিনে মুক্তি প্রদান করবেন না। আরেকটি বিষয় বলা আছে, যদি অপরাধী ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকে, সেক্ষেত্রেও তাকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। আর অপরাধী ব্যক্তি যদি নারী, শিশু বা বিকলাঙ্গ বা বৃদ্ধ যদি না হয়, সেক্ষেত্রে তাকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। যদি জামিনে মুক্তি প্রদান করা হলে আদালত যদি মনে করেন ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে জামিন মুক্তি প্রদান করার প্রয়োজন নাই। আর দ্বিতীয় যে বিষয়টি বলা আছে 47-2, 47-2 বলা আছে অপরাধের তদন্ত সমাপ্তির পর অথবা অন্য কোনো তথ্যের প্রাপ্তিতে অথবা ভিত্তিতে আদালত বা ট্রাইব্যুনাল যদি মনে করেন অপরাধের সাথে জড়িত অন্য কোনো ব্যক্তি অপরাধ সংগঠন করে নাই, অপরাধের সাথে জড়িত নয়, অপরাধের সাথে জড়িত নয়, এরূপ যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে বা কোনো তথ্য থাকে বা কোনো প্রমাণ পাওয়া যায় তদন্তের পর, তাহলে ট্রাইব্যুনাল কি করতে পারেন? ওই ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করতে পারেন। কাকে মুক্তি প্রদান করতে পারেন? যে ব্যক্তি অপরাধের সাথে জড়িত না, তাকে মুক্তি প্রদান করতে পারেন। ধারা
47। ধারা 56তে বলা হয়েছে ক্যামেরায় গৃহীত ছবি, কথাবার্তা ইত্যাদির সাক্ষ্য মূল্য। ধারা 56। অর্থাৎ কোনো মাদকদ্রব্য অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ভিডিও ভিডিও চিত্র, স্থির চিত্র যদি ধারণ করা হয়, অথবা কোনো কথাবার্তা বা আলাপ আলোচনা যদি রেকর্ড করা হয়, তাহলে এই ধারণ চিত্র, স্থির চিত্র, ভিডিও চিত্র বা টেপ রেকর্ডিং বা এই কথাবার্তা কি করা যাবে, আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 56। ধারা 60, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণ হিসেবে টাকা চাইতে পারবেন না বা ফিস চাইতে পারবেন না। ধারা 60। এমসিকিউ। এমসিকিউ 53, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তার সাক্ষ্য মূল্য কত ধারা? ধারা 54, ধারা 55, ধারা 56, ধারা 57। ধারা 56। ধারা 56। 54 এমসিকিউ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো ব্যক্তি মাদকাসক্ত প্রমাণিত হলে আদালত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য প্রেরণ করতে পারেন। সেখানে ব্যয়ভার বহন কে করবে? স্বীয় ব্যয়ভার হবে, পরিবারের ব্যয়ভার হবে, আদালতের ব্যয়ভার হবে। ক ও খ। ক খ। ক ও খ, অর্থাৎ তিনি নিজে অথবা তার পরিবার ব্যয়ভার বহন করবেন। 55, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাস্তির বিধান করা হয় নাই, এরূপ অপরাধের দণ্ডের বিধান কত ধারা? ধারা 42, ধারা 43, ধারা 41, ধারা 44। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাস্তির বিধান করা হয় নাই কোন অপরাধের ক্ষেত্রে? ধারা 42, ধারা 43, ধারা 41। কোনটা? ধারা 41। মাদকদ্রব্যের অপরাধ সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাস্তির বিধান করা হয় না, এরূপ অপরাধের দণ্ডের বিধান ধারা 41। মাদকদ্রব্য আইনে অর্থের যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মাদকদাতা ইত্যাদির শাস্তি কত ধারা? ধারা 42, 43, 41, 40। ধারা 40। মাদকদ্রব্য আইনে গৃহ অথবা যানবাহন ইত্যাদি ব্যবহার অনুমতি প্রদানের শাস্তি কত ধারা? ধারা 39, ধারা 38, ধারা 41, ধারা 40। ধারা 38, গৃহ অথবা যানবাহন। মাদকদ্রব্য আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে কত ধারা? মাদকদ্রব্য আইনে আপিল আপিল কত ধারা? 52, 53, 54, 55। আপিল 53 ধারা। মাদকদ্রব্য আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? 20 কার্য দিবস, 20 দিন, 30 কার্য দিবস, 30 দিন। 30 কার্য দিবস। আপিল 30 কার্য দিবস। 30 কার্য দিবস। 30 কার্য দিবস শেষ। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ইনশাল্লাহ আজকে শেষ। আমরা আগামীকাল সকাল থেকে ইনশাল্লাহ নতুন কোনো আইন ধরবো। আর এই যে 4টা আইন শেষ হয়েছে, এই 4টা আইনের মোটামুটি আমরা একটা করে প্রশ্ন আলোচনা করব এখন। মোটামুটি ছোট আইন 4টা শেষ, এই ছোট 4টা আইন থেকে আমরা ছোট ছোট আকারে ইনশাল্লাহ প্রশ্ন পড়ার চেষ্টা করব। প্রশ্ন আমি ধরবো, সেই সাথে প্রশ্নর অ্যান্সারও আমি ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই একটু দেখা রাখবেন, ঠিক আছে? আমরা তাহলে কাল থেকে ইনশাল্লাহ অস্ত্র আইন থেকে শুরু করব প্রশ্ন। ছোট যে প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা করব।
বা ছোট বড় সব ধরনের প্রশ্নই পড়ার চেষ্টা করব। একটা দুইটা করে প্রশ্ন পড়ে তারপরে আমরা একটু রিভিশন করব, নতুন পুরাতন পড়া রিভিশন করার পরে নতুন পড়া ইনশাল্লাহ একটু করে শুরু করব। আমার কথা বুঝতে পারছেন? আমরা এমসিকিউ পড়ব, একটা দুইটা করে প্রশ্ন আলোচনা করব, পুরাতন যে পড়াগুলো থাকবে সেগুলো রিভিশন করব, সাথে চার পাঁচটা নতুন করে ধারা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। রাত্রে ইনশাল্লাহ দেখা হবে 9:40-45, যখন সময় পাই তখন ইনশাল্লাহ আসবো। তাহলে আপনারা ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।